বিসমিল্লাহির রহমানির রহিম। যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে সবার ফিজিক্স প্রেমীরা বাংলার যে যে প্রান্ত থেকে আজকের এই ওয়াজ মাহফিলে শামিল হয়েছেন, আমি আপনাদের প্রত্যেককে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আবেগে যে হচ্ছে আমার একটু আগে একটা ক্লাস ছিল, এই ক্লাসের আবেগে হচ্ছে আমি হেডফোন লাগাই নাই। তোমরা আমাকে আগে একটু জানাও যে হচ্ছে হেডফোন ছাড়াই তোমরা খুব সুন্দরভাবে শুনতেছো কিনা। আর যদি না শোনো তাহলে হেডফোন লাগাইতে হবে। আর যদি সাউন্ডে কোনো প্রবলেম না হয় তাহলে আমরা ওয়াজ মাহফিল এখনই শুরু করে দেব। তো আমাকে একটু জানাতে থাকো যে হচ্ছে সবকিছু তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা। আর আমরা আমাদের এই 21 দিন ব্যাপী টানা ওয়াজ মাহফিলের আজকে হচ্ছে দ্বিতীয় দিনের ওয়াজ মাহফিল। আজকে ওয়াজ মাহফিলের আমাদের টপিকটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকটার কথা বললেই তোমাদের মন শান্ত হয়ে যাবে। সেই টপিকটার নাম হলো পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সুতরাং তোমরা আজকে আমরা ইনশাআল্লাহ এই পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এটা অনেক 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 ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, এই জিনিস আছে। আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে শিখবো, বোঝার চেষ্টা করব, ফিল করব এবং অবশ্যই প্রত্যেকটা অঙ্ককে কোপায়া সমাধান করব। আর প্রত্যেকটা অঙ্ক গত দিনের মতো তোমরা দেখে দেখেই সলভ করতে পারবে, খুব ইন্টারেস্টিং ওয়েতে, খুবই সহজে। সুতরাং এখনো তোমার যে সকল বন্ধু যে প্রিয়তম বা প্রিয়তমার মেসেজের মায়া ত্যাগ করতে পারে নাই, যারা এখন ল্যাপের তলায় শুয়ে শুয়ে লেপ গায়ে দিয়ে আছে, তাদের একটু উপকার করার জন্য সবাই তোমরা সব বন্ধুদের মেনশন করতে থাকো, যাতে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে থেকে যেখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি সেখানেও যাতে রোকন ভাইয়ের ক্লাসটা পৌঁছে যায়, সেখানকার শিক্ষার্থীও খুব সহজে যাতে ফিজিক্সের সুধা, অমীয় সুধা পান করতে পারে। তাই প্রত্যেককেই বেশি বেশি করে মেনশন করো এবং সবাই ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করে কমেন্টে লেখো ডান। আর তোমরা যখন সবাই ক্লাসটা শেয়ার করবে তখন আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো আমাকে একটু জানাও যে হচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা, তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। তো আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন করছে, দ্যাটস গ্রেট। কথা রিপিট শোনা যাচ্ছে। ওকে, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্টে লেখো ডান। প্রত্যেককে ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান যে ক্লাস শুরু, শেয়ার করছি ভাই, আপনি ক্লাস শুরু করেন। তো ওকে, এখন ঠিক আছে কিনা, এখন অল ওকে কিনা একটু আমাকে জানাও। যে হচ্ছে তার আগে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমাকে জানিয়ে দিতে হবে হচ্ছে আমাদের এই ওয়াজ মাহফিলের নিয়ম। আমাদের এই ওয়াজ মাহফিল চলবে হচ্ছে 4টা স্টেপে। প্রতিদিন তোমাকে 4টা স্টেপের কাজ করতে হবে। 4টা স্টেপের প্রথম স্টেপটা হচ্ছে তোমাকে সবার প্রথমে যে লেকচারটা হবে সেই লেকচারের উপর প্রতিদিন একটা স্পেশাল লেকচার শিট দেওয়া হবে। সেই লেকচার শিটের সাথে তোমার প্রেমে পড়ে যেতে হবে। লেকচার শিটটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। যাদের প্রিন্ট করার সুযোগ নাই তারা কি করবে, তারা খুব সুন্দর করে খাতায় প্রত্যেকটা অঙ্ক ভালোবেসে হৃদয় দিয়ে অনুধাবন করে প্রত্যেকটা অঙ্ক খাতায় লিখবে। খাতায় লিখে চলে আসবে ক্লাসে প্রতিদিন ঠিক রাত 11টায় কোপাকুপির ওয়াজ মাহফিলে। আমরা সেই ওয়াজ মাহফিলে ফিজিক্সটা খুব সুন্দর করে পড়বো, বুঝবো। ফিজিক্স এবং ম্যাথের যে জিজু, যে ভয় আছে, সেই ভয়টা দূর করবো ইনশাআল্লাহ। আর সেই লাইভ ক্লাস কমপ্লিট করার পর তোমরা সবাই খুব সুন্দর করে লাইভ ক্লাস করার সাথে সাথে প্রত্যেকটা জিনিস সুন্দর করে নোট ডাউন করবে, যাতে তোমার নোটটা দেখে সবাই শিখতে পারে। তো খুব সুন্দর করে ক্লাসটা নোট করে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা পিপিএস এ নোটটা জমা দিয়ে দেবে। আর নোট জমা দেওয়ার পরে তোমরা যে কাজটা করবে, পরের দিন রাত 10টায় তোমরা এই টপিকটার উপরে এক্সাম দেবে। অর্থাৎ আজকে যে ক্লাসটা করলে সেটার উপরে আগামীকাল রাত 10টায় তোমরা এক্সাম দেবে। আজকের এক্সামে একটু প্রবলেম হয়েছিল, তো তোমরা কারা কারা এক্সাম দিছো আমাকে একটু কমেন্ট করে জানাও। যে হচ্ছে আজকের এক্সামের প্রবলেমটা হয়েছিল, আমার ক্লাস ছিল, আমি জানি নাই যে হচ্ছে এক্সামটা এখনো পাবলিশ করা হয়নি। তো এখন এক্সাম দেওয়া আছে, যারা এক্সাম দেওয়া নাই তারা ক্লাস শেষ করে এক্সাম দিতে পারবা। তারা প্রত্যেককে ক্লাস শেষ করে এক্সাম দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর তোমরা আমাকে এটা একটু জানাও যে হচ্ছে তোমরা সবাই শীট ডাউনলোড করছো কে কে। যারা এখনো শীট ডাউনলোড করো নাই তারা
কাইন্ডলি শীটটা ডাউনলোড করে নাও, শীটটা ডাউনলোড করে নিয়ে সবাই ক্লাস করতে বসো। তো আমরা শুরু করি তাহলে ভাইয়ারা ও আমার আপুরা, তাহলে এখনই আমরা ফিজিক্সের ওয়াজ মাহফিলটা শুরু করে দেব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে তুমি যদি 1 ঘন্টা ওয়েট করতে পারো তাহলে আমাদের এই অধ্যায়ের কোনো প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না। আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি যে এই অধ্যায়ে কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে। ফার্স্ট, প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করা আছে যে এই যে কালপ্রিটটা হচ্ছে পরমাণু। আমাদের এই অধ্যায়ের সব কিছুর আলোচনা হলো পরমাণুকে নিয়ে। তাহলে এই পরমাণুগুলা কোনটা কি নিয়ে গঠিত, যে এর ভেতরে কার ভেতরে কি কলিজা আছে না ফ্যাপড়া আছে না কি আছে, কোথায় কি কি আছে পরমাণুর ভেতরে, কোন কোন কণা দ্বারা গঠিত, সেখানে আমরা জানি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, আরো 200 মৌলিক কণিকা আছে। তো এই পরমাণু কিভাবে গঠিত, ইলেকট্রনগুলো কিভাবে চলাচল করে, কাকে কেন্দ্র করে চলাচল করে, অর্থাৎ পরমাণু দেখতে কেমন, এই পরমাণুর মডেল নিয়ে কথা বলা আছে। এই পরমাণুর মডেল তো অনেক বিজ্ঞানী দিয়ে গেছে, আমিও চেষ্টা করছিলাম যদিও পারি নাই। তো সবার আগে এই পরমাণুর মডেল নিয়ে যিনি কথা বলছেন সেটা হচ্ছে থমসন। হ্যাঁ, থমসন। তারপরে যিনি কথা বলছেন সেটা হচ্ছে আরেক মৌলানা রাদারফোর্ড পরমাণুর মডেল নিয়ে একটা কথা বলে গেছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে পরমাণুর মডেল নিয়ে যিনি কথা বলছেন সেটা হচ্ছে বোর। তা এই তিনজনের পরমাণু মডেল নিয়ে আমাকে কথা বলতে হবে। সেকেন্ড স্টেপে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই পরমাণুগুলা বিভিন্ন সময় পরমাণুগুলো অনেক ধরনের কণিকা নিয়ে গঠিত। সেটা কি কি, সেখানে আমরা আছি যে হচ্ছে এই জায়গায় আলফা কণা, বিটা কণা, গামা কণা, মানে অনেক ধরনের কণা আছে। এই আলফা, বিটা, গামা, তারপরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এইগুলার যদি মনে করো আদান প্রদান হয়, অর্থাৎ এইগুলার যখন আদান প্রদান হবে সেই বিক্রিয়ার নাম হলো নিউক্লিয় বিক্রিয়া। এই নিউক্লিয় বিক্রিয়া নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তেজস্ক্রিয়তা। এই পরমাণুগুলো কখনো ঠিক থাকতে পারে না, যারা অনেক বেশি অস্থির তারা কি করে, তাদের নিউক্লিয়াস থেকে কন্টিনিউয়াস আলফা, বিটা, গামা কণা নিঃসরণ করে। আর এই আলফা, বিটা, গামা কণা নিঃসরণকে বলা হয় তেজস্ক্রিয়তা। তাহলে এই তিনটা টপিক নিয়ে কথা বলবো। তবে আমি শুরুতে যে টপিক নিয়ে আজকে কথা বলবো সবচাইতে এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, নন আদার দ্যান দ্যাট ইজ তেজস্ক্রিয়তা। কারণ আমরা যদি বলি ভর্তি পরীক্ষা, আমরা যদি বলি এইচএসসি পরীক্ষা, আমরা যদি বলি অ্যাডমিশন টেস্ট, এই প্রত্যেকটা পরীক্ষায় সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকটা হলো তেজস্ক্রিয়তা। আজকে আমরা ইনশাআল্লাহ তেজস্ক্রিয়তার টপিকটা একদম দফা রফা করে দেব। খেয়াল করো, তাহলে চলো আমরা এখন প্রথমে যে জিনিসটা আলোচনা করব সেটা হলো তেজস্ক্রিয়তা। তার আগে আমাকে একটু কমেন্ট করে বলো যে তোমরা প্রত্যেককেই এই শীটটা সবাই প্রিন্ট করছো কিনা দেখি, যে তেজস্ক্রিয়তা এই ব্যাপারটা আসলে কি। তেজস্ক্রিয়তা ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো, যে বাংলা সিনেমা একটা গান আছে, সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে। এই যে বলো তো দেখি, সবার জীবনে প্রেম আসে কথাটা 100% সত্য না 100% মিথ্যা? এই জায়গায় 100% মিথ্যা না অবশ্যই, এটা কি আসলে 100% সত্য যে সবার জীবনে প্রেম আসে? ভাইয়া, সবার জীবনে যদি প্রেম আসে তাহলে এখানে আমরা কেউ সিঙ্গেল থাকতাম না, সবাই মিঙ্গেল হয়ে যাইতাম। কিন্তু আমরা প্রত্যেককেই কি মিঙ্গেল হয়ে যাইতে পারছি? সবার কি প্রিয়তম বা প্রিয়তমা আছে? নাই। আমরা এখন অনেকেই আছি যে সিঙ্গেল। তার মানে সবার জীবনে প্রেম আসে কথাটা 100% সত্য নয়। তবে এটা 100% সত্য, যদি কারো জীবনে প্রেম আসে তাহলে ব্রেকআপ আসবে কত পার্সেন্ট নিশ্চিত? যদি কারো জীবনে প্রেম আসে তাহলে ব্রেকআপ আসবেই আসবে, এটা 100% নিশ্চিত। তো যখন দুইজনের মধ্যে রোমান্স চলে, তখন ব্যাপারটা কি মনে হয়? তখন মনে হয় যে তাকে ভালোবেসে আমার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, তাকে ভালোবেসে আমি ধন্য। কিন্তু এই প্রেম যতটা না বেশি শাশ্বত, তার চেয়ে বেশি শাশ্বত হচ্ছে ব্রেকআপ। ভাগ্যের নির্মম পরিহাসেই হোক বা হচ্ছে মানে জেনারেল নিয়তিতেই হোক, যেদিন তাদের মধ্যে ব্রেকআপ হবে তখন তোমার কি মনে হবে? তোমার আর তার মধ্যে যেদিন ব্রেকআপ হয়ে যাবে সেদিন তোমার কি মনে হবে তাকে ভালোবেসে তোমার জীবন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে?
ব্রেকআপ হওয়ার পর কখনোই তোমার মনে হবে না যে তাকে ভালোবেসে তোমার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, বরং তাকে ভালোবেসে নিজের বাবার নিজের মানিব্যাগ মনে করে কন্টিনিউয়াস তার জন্য শপিং করছো, তাকে ট্রিট দিছো, অনেক কিছু করছো। তার মানে তাকে ভালোবেসে তোমার জীবন কানায় কানায় পূর্ণ হয় নাই, বরং তিলে তিলে ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাকে বলো তো দেখি, ভালোবাসায় জীবন পরিপূর্ণ হয় না তিলে তিলে ধ্বংস হয়ে যায়? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক ভালোবাসায় জীবন যেমন তিলে তিলে ধ্বংস হয়ে যায়, তেমনি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা, আমি আবারও বলতেছি, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি, এই 83 এর বেশি যাদের মৌলের পারমাণবিক সংখ্যা, সে সকল পরমাণু প্রকৃতির ভালোবাসায়, কার ভালোবাসায় বলো? প্রকৃতির ভালোবাসায় কন্টিনিউয়াস তাদের নিউক্লিয়াস থেকে আলফা কণা, বিটা কণা, গামা কণা নিঃসরণ করে। এই যাদের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি, তাদের নিউক্লিয়াস থেকে যে প্রতিনিয়ত আলফা বিটা গামা কণা নিঃসরণ হয়, অর্থাৎ এই কন্টিনিউয়াস আলফা বিটা গামা কণা নিঃসরণ করতেছে, এই ঘটনাকে আমরা বলি হলো তেজস্ক্রিয়তা। তাহলে এই ঘটনার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। অর্থাৎ এই প্রকৃতির ভালোবাসায় যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি, তাদের নিউক্লিয়াস থেকে আলফা বিটা গামা কণা নিঃসরিত হয়, এই ঘটনাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। তাহলে যতই দিন যাবে ততই কি হবে, যে পরমাণু থেকে কন্টিনিউয়াস তাদের এই জায়গায় পরমাণুগুলো আস্তে আস্তে কি হইতে থাকবে, হ্রাস পেতে থাকবে, ক্ষয় হতে থাকবে। এবার খেয়াল করো, ঠিক যে সময় ধরো তোমার ভেতরে ভালোবাসা ছিল 100% বা 100, একটা সময় পর তোমার ভালোবাসা হয়ে গেল 50% বা 50। ঠিক যে সময় পর কোনো মানে তোমার ভালোবাসা অর্ধেক হয়ে যায়, ঠিক যে সময় পর তোমার ভালোবাসা অর্ধেক হয়ে যায়, সেই সময়টার নাম হলো অর্ধায়ু। অনুরূপভাবে তেজস্ক্রিয় পরমাণু কি হচ্ছে, কন্টিনিউয়াসলি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ঠিক যে সময় পর কোন তেজস্ক্রিয় পরমাণুর অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যায়, তাকে আমরা বলি তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু। আমি যদি বলি কোন তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ুকে আমরা প্রকাশ করতেছি টি-হাফ, যে কোন তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু 5 দিন, তার মানে শুরুতে যদি সেই পরমাণুতে 100টা পরমাণু থাকে, তাহলে 5 দিন পর তার ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যাবে। এখন 100 এর যদি অর্ধেক ক্ষয় হয়ে যায়, তাহলে 50টা তোমার ক্ষয় হয়ে যাবে, 50টা ক্ষয় হয়ে যাবে, অবশিষ্ট থাকবে বাকি 50। ঠিক আছে? তাহলে অনুরূপ ভাবে পরের 5 দিন পরও কি ঘটনা ঘটবে, যে এই 5 দিন, প্রতি 5 দিনে তোমার কি হবে, অর্ধেক পরিমাণ ক্ষয় হবে। এই যে 50টা ছিল, তার অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যাবে, তার মানে 25টি ক্ষয় হয়ে যাবে, আর অবশিষ্ট থাকবে হলো 25। খুব ভালো করে বুঝো যে এই জায়গায় তাহলে এই অর্ধায়ু ব্যাপারটা তোমরা প্রত্যেককে বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে 5 দিনে অর্ধেক শেষ। খেয়াল করো, এখন এই জায়গায় তুমি একটা খুব ভালো করে বোঝো তো দেখি, যদি 5 দিনে অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যায়, তাহলে সম্পূর্ণ ক্ষয় হইতে কয়দিন সময় লাগবে? 5 দিনের ক্ষয় হয়ে গেছে অর্ধেক, তাহলে সম্পূর্ণ ক্ষয় হইতে কয়দিন সময় লাগবে? এটা একটা জিনিস চিন্তা করো। আবার অনেকে আমরা এখানে কি করছি, আমরা সব সময় চিন্তা করি যে হচ্ছে তাকে ভালোবেসে আমার জীবনের এত পার্সেন্ট নষ্ট হয়ে গেছে। আমরা কি কত পার্সেন্ট নষ্ট হয়ে গেছে এটা নিয়ে ভাববো, না কত পার্সেন্ট ক্ষয় হয়ে গেছে এটা নিয়ে ভাববো? তার আগে আমাকে একটু জানাও, তোমরা কে কে সেকা খেয়ে বেকা হয়ে গেছো? হ্যাঁ, যে তারা মনে করতেছে যে সে চলে গেছে বলে আমার জীবন শেষ হয়ে গেছে। আজকে তুমি এই ক্লাস থেকে একটা রিয়েল মোটিভেশন পাবা যে তোমার আসলে কিভাবে চলা উচিত। হ্যাঁ সবাই, যে এখানে খেয়াল করো, যে তুমি একবার সেকা খাইছো, দুইবার সেকা খাইছো, তিনবার সেকা খাইছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। দেখো তোমার ভালোবাসা যতটুকুই থাকুক না কেন, ধরো তোমার ভালোবাসা এই জায়গায় এক অংশ, খুব ভালো করে বুঝিও, তোমার ভালোবাসা আমরা জানি যে কোনো কিছু হয় এক অংশ 100%, এক অংশ 100%। এখন ধরো ভাইয়া তোমার ভালোবাসা হচ্ছে এক অংশ, মাত্র এক, দেখি যে তুমি কয়টা সেকা খেতে পারো তোমার জীবনে। ধরো এক অর্ধায়ু পর, অর্ধায়ু কয়দিন? ধরো অর্ধায়ু হচ্ছে তোমার 10 দিন বা যে কয়দিন হোক, তাহলে এক অর্ধায়ু পর তোমার এক অংশ থেকে হাফ অংশ ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে এই হাফ অংশ অবশিষ্ট থাকবে। তো এই পরের অর্ধায়ু পরে কি ঘটনা ঘটবে দেখো,
পরের অর্ধেকের পর এই অর্ধেকের অর্ধেক, তার মানে 1/4 তোমার ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই বাকি 1/4 অবশিষ্ট থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার অবশিষ্ট। হ্যাঁ, আর এক অর্ধেকের পর কি ঘটনা ঘটবে? 1/4 এর অর্ধেক, তার মানে 1/8 ক্ষয় হয়ে যাবে, আর বাকি থাকবে কত? 1/8 অবশিষ্ট থাকবে। খুব ভালো করে বুঝিও। আরেক অর্ধেকের পর তোমার কি হবে? 1/16 ক্ষয় হয়ে যাবে। 1/8 এর অর্ধেক হলো 1/16 ক্ষয় হয়ে যাবে, আর 1/16 অবশিষ্ট থাকবে। এভাবে তুমি খেয়াল করো যে কন্টিনিউয়াসলি কি হবে, যে যতটুকু থাকবে তার অর্ধেক ক্ষয়প্রাপ্ত হবে, বাকি অর্ধেক অবশিষ্ট থাকবে। আবার যতটুকু থাকবে পরের অর্ধেকের উপর অর্ধেক ক্ষয়প্রাপ্ত হবে, বাকি অর্ধেক অবশিষ্ট থাকবে। তারপরে অর্ধেকের পরে কি হবে? যতটুকু ছিল তার অর্ধেক ক্ষয় হবে, বাকি অর্ধেক অবশিষ্ট থাকবে। তার মানে এই যে তেজস্ক্রিয় বিক্রিয়া কি কখনো একদম চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে? তেজস্ক্রিয় পদার্থের পরমাণু সংখ্যা কি কখনো শেষ হয়ে যাবে? ভাই, যতটুকুই অবশিষ্ট থাকুক না কেন, সেটাও খুব কম পরিমাণ। এক অর্ধেকের পরে যতটুকু ছিল তার অর্ধেক ক্ষয়প্রাপ্ত হবে, বাকি অর্ধেক অবশিষ্ট থাকবে। তাহলে তেজস্ক্রিয় বিক্রিয়া কি কখনো শেষ হবে ভাইয়া? তাহলে এই তেজস্ক্রিয় বিক্রিয়া কিন্তু কখনো শেষ হবে না, এটা আজীবন চলতেই থাকবে। তার মানে তেজস্ক্রিয় বিক্রিয়া কতদিন পর্যন্ত চলবে? অসীম পর্যন্ত চলবে। অনুরূপভাবে ছ্যাঁকা খাইছো ভাইয়া, বাঁকা হওয়ার কোনো দরকার নাই। কারণ ধরো তোমার ভালোবাসা শুরুতে ছিল এক অংশ, এক অর্ধেক পর অর্ধেক ক্ষয় হয়ে গেছে, বাকি অর্ধেক অবশিষ্ট আছে। আরেক অর্ধেক পর অর্ধেক ক্ষয় হয়ে গেছে, বাকি মানে 1/4 অবশিষ্ট আছে। মানে যতটুকুই ক্ষয় হয়ে যাক না কেন, যতটুকু অবশিষ্ট থাকবে পরের অর্ধেকের পর তার অর্ধেক ক্ষয় হয়ে যাবে, বাকিটুকু কিন্তু অবশিষ্ট থাকবে। তার মানে তোমার ভালোবাসা কখনো একদম নিঃশেষ হয়ে যাবে না, কিছু না কিছু তোমার ভালোবাসা থাকবেই। অতএব হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে এই জায়গায় তার মানে তেজস্ক্রিয় বিক্রিয়া কখনোই শেষ হয় না। আমাদের ক্লাসের মেইন পার্ট কিন্তু এখন শুরু হয়ে যাবে, খুব ভালো করে বুঝিও। তাহলে এখানে এই যে 1/2, 1/4, 1/8, 1/16, বলো তো দেখি এগুলা কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? হ্যাঁ, বলো এগুলা কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? খেয়াল করো, 1/2 এটা কি অর্ধায়ু। এখন খেয়াল করো, এটা হলো অবশিষ্ট। কয়টা অর্ধায়ু পরে? একটা অর্ধায়ু পরে। দুইটা অর্ধায়ু পরে কত? 1/4, এটাও কি অবশিষ্ট। এটা তিনটা অর্ধায়ু পরে কি? 1/8 অবশিষ্ট। চারটা অর্ধায়ু পরে 1/16 অবশিষ্ট। এখন পাঁচটা অর্ধায়ু পরে, এটা হলো পাঁচটা অর্ধায়ু পরে 1/32 অবশিষ্ট। তাহলে অবশিষ্ট। এখন একটা টেকনিক দিয়ে আমরা খুব সুন্দর করে কিছু জিনিস বের করতে পারি। দেখো কি বের করতে পারি? 1/16 হলো কয়টা অর্ধায়ু শেষে? চারটা অর্ধায়ু শেষে। দেখো 1/16 কে আমি কি লিখতে পারি? 1/2 তার মানে 2 এর পাওয়ার যত অর্ধায়ু সংখ্যা তত। যেমন 1/32 মানে কত? 1/2 তার মানে 2 এর পাওয়ার যত অর্ধায়ু সংখ্যা তত। এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, যে এইটা ক্লিয়ার করো কিনা সবাই। দেখো এখানে কি 8 মানে 1/2 তাহলে এখানে 2 এর পাওয়ার 3 অর্ধায়ু 3টা, তার মানে 1/2 এর পাওয়ার, এই পাওয়ার ইকুয়াল টু হবে অর্ধায়ু সংখ্যা। তাহলে অর্ধায়ু সংখ্যা। এখন তোমরা সবাই শীটের দিকে একটু তাকাও, আর আমাদের লাগবে অলওয়েজ কোন অংশ? 1/8 অংশ অবশিষ্ট। তাহলে 1/8 অংশ অবশিষ্ট, তার মানে ক্ষয় হয়ে গেছে কতটুকু? ক্ষয় হয়ে গেছে হলো 1 - 1/8, আর 1 - 1/8 এটা সমান হচ্ছে 7/8। 7/8 যেমন, তাহলে এখানে 7/8 হলো ক্ষয়, তার মানে 7/8 ক্ষয় হয়ে যাওয়া আর 1/8 অংশ অবশিষ্ট থাকা একই জিনিস। 1/16 অংশ অবশিষ্ট থাকা আর 1 - 1/16 এটা কি হয়ে গেছে? ক্ষয় হয়ে গেছে। তার মানে 15/16 অংশ ক্ষয় হয়ে যাওয়া, এটা হচ্ছে একই কথা। তাহলে 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হয়, এটা আমাদের কি কথা? একই কথা। এখন তুমি তাহলে দেখবে যে আমার দরকার হচ্ছে অবশিষ্ট, আর এই অবশিষ্টটা পাওয়ার উপায়টা কি? 1/2 যত এই অর্ধায়ু হবে ঠিক সে কয়টা। এখন দেখো আমরা কত সহজে অঙ্কটা করি। সবাই এভরিবডি খেলা শুরু, রেডি?
শীট কি সবার কাছে আছে? সবার কাছে শীট আছে? দেখো এখানে তোমার প্রশ্ন দেয়া আছে একটা পদার্থের অর্ধায়ু হলো 10 দিন। দেখো অর্ধায়ু হচ্ছে এখানে আমার যে জিনিসটা দেয়া আছে অর্ধায়ু হলো 10 দিন। তাহলে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে কতদিন পর 1/32 অংশ অবশিষ্ট থাকবে? আমি 4 নম্বরটা আগে করব। 4 নম্বর, কতদিন পর 1/32 অংশ অবশিষ্ট থাকবে? তাহলে 1/32 মানে কত? 1/2 টু দি পাওয়ার 5। তাহলে বলো তো দেখি কয়টা অর্ধায়ু? সবাই আমাকে বলো 1/32 তার মানে 1/2 টু দি পাওয়ার 5, তার মানে কয়টা অর্ধায়ু ভাই বলো? যে 1/2 টু দি পাওয়ার 5, তাহলে এখানে 2 এর পাওয়ার যত অর্ধায়ু ঠিক সে কয়টা? তাহলে 2 এর পাওয়ার 5, তাহলে অর্ধায়ু কয়টা? 5টা। এক অর্ধায়ু সমান কয় দিন? 10 দিন। তাহলে সবাই বলো কয় দিন সময় লাগবে? সবাই आंसर করো কয় দিন সময় লাগবে? আর কি জানি বলে তোমাদের যে সকল জানের জান প্রাণের প্রাণ আত্মার বন্ধু যারা এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমরা দ্রুত তাদের করে দাও মেনশন, না হলে তাদের এই অঙ্কগুলা নিয়ে থাকবে অনেক অনেক বেশি টেনশন। তো তাদের এই টেনশন করিতে ভুলণ্ঠন করো তাড়াতাড়ি তাদের বেশি বেশি মেনশন। হ্যাঁ, তাহলে 50 দিন সময় লাগবে। আমরা বি নম্বর প্রবলেমটা করি। বি নম্বর, তাহলে সবাই বুঝছো, থ্যাংক ইউ। তাহলে 5টা অর্ধায়ু, তার মানে 50 দিন সময় লাগবে। বি নম্বর বলছে কত দিনে 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? আমার কি দরকার ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? সবাই বলো, আমার কি ক্ষয়প্রাপ্ত অংশ দরকার না অবশিষ্ট অংশ দরকার? তাহলে আমার দরকার হলো অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট থাকবে কত? 1 - 15/16, তার মানে 1/16 অংশ। আর 1/16 মানে কত? 1/2 টু দি পাওয়ার 4। তাহলে আমাকে একটু বলো দেখি 2 টু দি পাওয়ার 4 তার মানে কয়টা অর্ধায়ু? 2 টু দি পাওয়ার 4 তাহলে কয়টা অর্ধায়ু? 4টা অর্ধায়ু। তাহলে 4টা অর্ধায়ু, তাহলে কয় দিন সময় লাগবে বলো? সবাই आंसर দাও। তাহলে 4টা অর্ধায়ু, তাহলে কত দিন সময় লাগবে? আর 1/16 মানে কত? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4, 4 মানে কয়টা অর্ধায়ু ভাই? 4টা অর্ধায়ু। এক অর্ধায়ু সমান কয় দিন? 10 দিন। তাহলে 4 অর্ধায়ু কয় দিন সময় লাগবে? 40 দিন। यस, আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন একদম সঠিক উত্তর দিছে। তারা না পারলে কারা পারবে? তোমরা অবশ্যই অবশ্যই পারবে। এই কনফিডেন্স, এই বিশ্বাস কন্টিনিউয়াস নিজের ভেতরে রাখো। তোমাকে পারবে, তোমাকে পারতেই হবে। কে বলছে তোমরা পারো না? তোমরা তো প্রত্যেকটা অঙ্কের উত্তর দেখে দেখে দিতে পারো। তো খেয়াল করো ভাইয়া, এবার আমরা আরেকটা জিনিস একটু ভালো করে খেয়াল করি। এই পার্সেন্টেজ যেহেতু শিখলাম, এবার আমরা পার্সেন্টেজ দিয়ে শিখি। তাহলে শুরুতে থাকে কত পার্সেন্ট? 100%। এক অর্ধায়ু পর 50% ক্ষয় হয়ে যাবে, 50% অবশিষ্ট থাকবে। তাহলে এটা হলো অবশিষ্ট। আরেক অর্ধায়ু পর 50 এর অর্ধেক 25 ক্ষয় হয়ে যাবে, বাকি 25 কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে 25 হলো অবশিষ্ট। অবশিষ্ট। আরেক অর্ধায়ু পরে কি হবে? আরেক অর্ধায়ু পরে 25 এর অর্ধেক ক্ষয় হয়ে যাবে। 25 এর অর্ধেক কত? 12.5। তাহলে 12.5 ক্ষয় হয়ে যাবে, 12.5 হবে অবশিষ্ট। খুব ভালো করে বুঝিও। আরেক অর্ধেক পরে কি হবে? 12.5 এর অর্ধেক। 12.5 এর অর্ধেক কত? 12.5 এর অর্ধেক হলো 6.25। তাহলে 6.25 ক্ষয় হয়ে যাবে, বাকি 6.25 অবশিষ্ট থাকবে। অবশিষ্ট থাকবে। এই আরেক অর্ধেক পরে কি হবে? 6.25 এর অর্ধেক কত? 6.25 এর অর্ধেক হলো 3.125। তাহলে এই 3.125 ক্ষয় হয়ে যাবে, বাকি 3.125% অবশিষ্ট থাকবে। তাহলে সবাই আমাকে বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? একটা অর্ধায়ু, দুইটা অর্ধায়ু, তিনটা অর্ধায়ু, চারটা অর্ধায়ু, পাঁচটা অর্ধায়ু, যে এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? এবং এখানে যে 50, 25, 12.5, 6.25, 3.125 এগুলা কি অংশ? এগুলা প্রত্যেকটাই হচ্ছে অবশিষ্ট অংশ। তো সবাই এগুলা হচ্ছে অবশিষ্ট অংশ। খেয়াল করো ভাইয়া, তাহলে এখানে 25% অবশিষ্ট আছে। শুরুতে কত ছিল? 100%। 25% অবশিষ্ট, তার মানে ক্ষয় হয়ে গেছে কত পার্সেন্ট? 75%। তাহলে ক্ষয় হয়ে গেছে 75%। 12.5% অবশিষ্ট, তাহলে ক্ষয় হয়ে গেছে 100 থেকে 12.5 বাদ দিলে 87.5% ক্ষয়। 87.5% ক্ষয়। 100 থেকে 6.25 বাদ দিলে 93.75% ক্ষয়। হ্যাঁ, আর
100 থেকে 3.125 বাদ দিলে এটা হবে 96.875% ক্ষয়। এই পর্যন্ত তোমাদের সবাই ক্লিয়ার কিনা? 96.875% ক্ষয়। প্রত্যেকের ক্লিয়ার কিনা? আজকে ইনশাআল্লাহ এখন থেকে যে কোপটা শুরু হবে ভাইয়া, প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ তুমি দেখে দেখে ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, বুয়েটে আসা প্রশ্ন, চুয়েটে আসা প্রশ্ন, একদম এমসিকিউ প্রশ্ন, বোর্ডের প্রশ্ন দেখে দেখে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। সবাই রেডি? যে তাহলে এটা একটু মাথায় রাখো ভাইয়া, 150 25 12.5 6.25 3.125। সবাই একটু মনে মনে বলো, 2 দ্বারা করে ভাগ করো, 2 দ্বারা ভাগ করো। 100 কে 2 দ্বারা ভাগ করলে কত? 50। 50 কে 2 দ্বারা ভাগ করলে কত? 25। 25 কে 2 দ্বারা ভাগ করলে কত? 12.5। 12.5 কে 2 দ্বারা ভাগ করলে কত? 6.25। 6.25 কে 2 দ্বারা ভাগ করলে হলো 3.125। এভাবে দুইবার প্র্যাকটিস করো, দেখবে একদম মাথায় চলে আসবে। 100 কে 2 দ্বারা ভাগ করলে 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে 25, 25 কে 2 দ্বারা ভাগ করলে 12.5, 12.5 কে 2 দ্বারা ভাগ করলে 6.25, 6.25 কে 2 দ্বারা ভাগ করলে হলো 3.125। এখন আমরা দেখো কিভাবে অঙ্ক করি। ফার্স্ট আমরা এক এক করে করি। সি নম্বরে কি বলছে? কতদিন পর 87.5% ক্ষয়প্রাপ্ত হবে? 87.5% ক্ষয়প্রাপ্ত হবে। ভাইয়া 87.5% ক্ষয়, তার মানে অবশিষ্ট কত? তাহলে অবশিষ্ট হলো 12.5। অবশিষ্ট হলো 12.5। তাহলে 12.5% অবশিষ্ট মানে কয়টা অর্ধায়ু? সবাই আমাকে বলো, 12.5% অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু? তাহলে 12.5% অবশিষ্ট তার মানে হলো 3টা অর্ধায়ু। তাহলে সবাই আমাকে বলো আনসার কতদিন হবে? 12.5% অবশিষ্ট তার মানে 3টা অর্ধায়ু, তাহলে আনসার কতদিন হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি জানি তোমরা সবাই সঠিক উত্তর দেবে। সবাই তোমরা পারো, তোমাদের দ্বারা সব সম্ভব ভাইয়া। তোমরা প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ দেখে দেখে আনসার করতে পারবে আজকে। সবাই এবার এরপর তোমাকে কি বলছে? তাহলে 3টা অর্ধায়ু, এক অর্ধায়ু সমান 10 দিন, তাহলে 3 অর্ধায়ু কয় দিন সময় লাগবে? তোমার অবশ্যই 30 দিন সময় লাগবে। আমরা পরের প্রবলেমটা সলভ করি। দেখো ডি নম্বরে, ডি নম্বরে কি বলছে? কতদিন পর 6.25% অবশিষ্ট থাকবে? 6.25% অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু ভাইয়া? 6.25% অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু? সবাই বলো, 6.25% অবশিষ্ট তার মানে তোমার অর্ধায়ু কয়টা? তাহলে 6.25% অবশিষ্ট তার মানে অর্ধায়ু হচ্ছে 4টা। তাহলে কতদিন সময় লাগবে? সবাই আনসার করো, লেখো, সবাই লেখো, হাত গুটায় রাখলে হবে না, উত্তর করতে হবে তোমাদেরকে। তাহলে 6.25% অবশিষ্ট তার মানে 4টা অর্ধায়ু, তাহলে 4 অর্ধায়ু সমান কতদিন সময় লাগবে? 40 দিন সময় লাগবে। কেমন কোপ কেমন হচ্ছে বলো, সবাই বলো। এখন 5 নম্বর প্রশ্নটা দেখো। 5 নম্বর এখানে বলছে যদি পরমাণুটির 20 দিন পর 1/16 অংশ অবশিষ্ট থাকতো। খুব ভালো করে বুঝিও ভাইয়া, যদি 20 দিন পর 1/16 অংশ অবশিষ্ট থাকতো তাহলে এই জায়গায় ভাইয়া 1/16 তার মানে কয়টা অর্ধায়ু? সবাই আমাকে জানাও। 1/16 মানে 1/2 টু দি পাওয়ার কত? তার মানে কয়টা অর্ধায়ু? 1/16 মানে 1/2 টু দি পাওয়ার কত? তার মানে কয়টা অর্ধায়ু? यस, আজকে খেলা হবে। তাহলে 1/16 তার মানে 1/2 টু দি পাওয়ার 4 তার মানে হচ্ছে 4টা অর্ধায়ু। 4টা অর্ধায়ু, হ্যাঁ 4টা অর্ধায়ু। তো এই জায়গায় 4টা অর্ধায়ু, তাহলে কয়দিন সময় লাগবে? দেখো 4টা অর্ধায়ু, এই 4 অর্ধায়ু গেছে কয় দিনে? 4 অর্ধায়ু গেছে হচ্ছে তোমার 20 দিনে। 4 অর্ধায়ু সমান হলো 20 দিন, তাই না? কারণ 20 দিন পর তো হচ্ছে 1/16 অংশ অবশিষ্ট ছিল। তাহলে এই 20 দিন সমান তাহলে তোমার কয় অর্ধায়ু হবে? 4 অর্ধায়ু। তাহলে এক অর্ধায়ু সমান কয় দিন হবে? সবাই আনসার দাও।
যে এক অর্ধায়ু সমান তাহলে কয় দিন হবে। এখানে কিন্তু আগের অঙ্ক না, এটা নতুন অঙ্ক। নতুন অঙ্কে কি বলছে, যদি 1/16 অংশ অবশিষ্ট হতে 20 দিন সময় লাগে, তার মানে 20 দিন পর 1/16 অংশ অবশিষ্ট, আর 1/16 অংশ অবশিষ্ট মানে হলো 4টা অর্ধায়ু। তাহলে 4 অর্ধায়ু সমান কয় দিন, 20 দিন। যাদের বুঝতে সমস্যা তারা এইভাবে চিন্তা করো, 4 অর্ধায়ু সমান 20 দিন, 4 অর্ধায়ু সমান 20 দিন। তাহলে এক অর্ধায়ু সমান কত হবে, 20/4, তার মানে 5 দিন। দ্যাটস গ্রেট, 5 দিন। এখন সবাই পরেরটা, এভরিবডি পরেরটা দেখো, কতদিন পর 1/64 অংশ অবশিষ্ট থাকবে। এই অঙ্কেরই দেখো 1/64 অংশ অবশিষ্ট থাকবে। 1/64 তার মানে কয়টা অর্ধায়ু ভাইয়া, 1/64 তার মানে 1/2 টু দি পাওয়ার 6, তাহলে কয়টা অর্ধায়ু, 1/2 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এখানে হচ্ছে 6টা অর্ধায়ু। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এক অর্ধায়ু সমান কয় দিন, এভরিবডি এক অর্ধায়ু সমান কয় দিন। একটু আগে আমরা বের করছি এক অর্ধায়ু সমান হলো 5 দিন ছিল। এক অর্ধায়ু সমান, এই অঙ্কের জন্য এক অর্ধায়ু সমান 5 দিন। তাহলে এক অর্ধায়ু সমান 5 দিন, তাহলে 6 অর্ধায়ু সমান কত দিন হবে এভরিবডি। আমি দেখতেছি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন সবাই সঠিক উত্তর করতেছে, তারা সবাই মাল্টি ট্যালেন্টেড, তাদের দ্বারা অবশ্যই হবে, তাদের দ্বারা অবশ্যই সম্ভব। কে বলছে তাদের দ্বারা সম্ভব না? তাহলে 30 দিন সময় লাগবে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে আসা প্রশ্নটা সলভ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18 সালে আসা প্রশ্নটা সলভ করব। দেখো যে আমরা 17-18 এখানে বলছে 14 মিনিট পর 1/16 অংশ অবশিষ্ট। তাহলে আমাকে বলো তো দেখি 1/16 অংশ অবশিষ্ট তার মানে কয় অর্ধায়ু, সবাই এভরিবডি 1/16 অংশ অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু। তাহলে 1/16 অংশ অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু এভরিবডি। আজকে আগুন জ্বলবে প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ, কাপঝাপ। তাহলে 1/16 অংশ অবশিষ্ট তার মানে হচ্ছে 4টা অর্ধায়ু। তাহলে 4টা অর্ধায়ু, তাহলে 4 অর্ধায়ু সমান কয় মিনিট, 14 মিনিট। 4 অর্ধায়ু সমান হলো 14 মিনিট। তাহলে এক অর্ধায়ু সমান কত হবে, এক অর্ধায়ু সমান হবে 14/4, তার মানে 7/2 মিনিট। তাহলে आंसर কত সবাই আমাকে কমেন্ট করে জানাও। তাহলে এক অর্ধায়ু সমান, তাহলে आंसर কোনটা হবে সবাই আমাকে কমেন্ট করে জানাও। ভাই এটা তো আগের অঙ্ক না যে 5 দিন দিয়ে তুমি করে ফেলবা। তাহলে 4 অর্ধায়ু সমান কয় মিনিট, 14 মিনিট। তাহলে 4 অর্ধায়ু সমান 14 মিনিট, তাহলে এক অর্ধায়ু সমান কত মিনিট, 7/2 মিনিট। তো আজকের ক্লাসের নোট, জম্পেশ নোট কিন্তু তোমাদের গ্রুপে জমা দিতে হবে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে জম্পেশ নোটটা গ্রুপে জমা দিতে হবে। গ্রুপে সবাই জমা দিবা, যে হচ্ছে আমাদের এই 21 দিনের ফ্রি ওয়াজ মাহফিল, যেখানে আমরা এসে ইনশাআল্লাহ ফিজিক্স ম্যাথের যত কঠিন, যত জটিল, যত পেঁচানো ঘুরানো যত অঙ্ক আছে সব ইনশাআল্লাহ ফু দিয়েই সলভ করে ফেলবো। বলেন ঠিক কিনা? অঙ্ক যত কঠিন হোক না সমাধান হবে এক লাইন, ঠিক কিনা বললেন? বলেন আমরা এবার 2 নম্বর প্রবলেমটা সলভ করব। 2 নম্বর এভরিবডি 2 নম্বরটা দেখো, সেটা কোথায় আসছিল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 সালে আসছিল। দেখো ঢাকা ইউনিভার্সিটি 14-15, একদম রিয়েল কোশ্চেন আমরা সলভ করতেছি ভাইয়া, রিয়েল প্রশ্ন সলভ করতেছি। এই জায়গায় রিয়েল প্রশ্ন সলভ করতেছি। এখানে বলছে অর্ধায়ু হলো 5 বছর, যে অর্ধায়ু সমান হলো 5 বছর। এখন আমার প্রশ্ন, কতদিন পর 1/32 অংশ অবশিষ্ট, 1/32 অবশিষ্ট, তাহলে বলো কয়টা অর্ধায়ু, সবাই আমাকে বলো 1/32 অংশ অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু। তাহলে এই জায়গায় 1/32 অংশ অবশিষ্ট তার মানে হচ্ছে 5টা অর্ধায়ু। তাহলে 5টা অর্ধায়ু, তাহলে আমাকে বলো যে কয়দিন সময় লাগবে। অর্ধায়ু তো 5 দিন, তাহলে কয়দিন সময় লাগবে ভাইয়া, সবাই আমাকে জানাও। তাহলে অর্ধায়ু 5 দিন, তাহলে কয়দিন সময় লাগবে।
তাহলে অবশ্যই 25 দিন সময় লাগবে। आंसर কোনটা হবে? 25 বছর, সরি অর্ধেই 5 বছর, তাহলে 25 বছর সময় লাগবে। তাহলে आंसर কোনটা? ভাই এক অর্ধের সমান 5 বছর, এক অর্ধের সমান যদি 5 বছর হয় তাহলে 5টা অর্ধের সমান কত বছর সময় লাগবে? 25 বছর। থ্যাংক ইউ। আজকে আগুন জ্বলবে। এবার পরের প্রবলেম দেখো 3 নম্বর। 3 নম্বরটা দেখো, 3 নম্বর এখানে বলছে, 3 নম্বরে বলছে ঢাকা ইউনিভার্সিটি 8-9 সেশনে আসছিল ভাইয়া, সব ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের কোশ্চেন সলভ হবে আজকে। 8-9 সেশনে আসছিল। তো এখানে বলছে যে 15 দিনে বিসমাথের কার্যকারিতা 1/8 নেমে আসে। তার মানে 15 দিনে 1/8 অংশ। তাহলে আমাকে বলো যে 1/8 অংশ তার মানে কয় অর্ধায়ু? সবাই আমাকে বলো 1/8 অংশ তার মানে কয় অর্ধায়ু? তাহলে 1/8 অংশ তার মানে হলো 3 অর্ধায়ু। তাহলে 3 অর্ধায়ু সমান কয় দিন? সবাই আমাকে বলো তাহলে आंसर কোনটা হবে এভরিবডি? 3 অর্ধায়ু সমান आंसर কয় দিন? তাহলে 3 অর্ধায়ু সমান তোমার হলো 15 দিন। তাহলে 3 অর্ধায়ু এইটা সমান হচ্ছে 15 দিন, 15 ডেজ। তাহলে এক অর্ধায়ু সমান কয় দিন হবে এভরিবডি? তাহলে এক অর্ধায়ু সমান आंसर কত হবে? খেয়াল করো 4 নম্বর আমার সবসময় মাথায় রাখতে হবে কোন অংশ? বলো, একটু কমেন্ট করে বলো। আমার সবসময় কতটুকু ক্ষয় হয়ে গেছে এটা আমরা কখনো মাথায় রাখবো না, কতটুকু হারায় গেছে এটা কখনো মাথায় রাখবো না। ধরো তোমাকে কাউকে ভালোবেসে তোমার জীবনের 30% নষ্ট হয়ে গেছে, তাকে ভালোবেসে তোমার জীবনের 30% নষ্ট হয়ে গেছে, তাহলে কি ছ্যাঁকা খাওয়ার পরে চিন্তা করবা তাকে ভালোবেসে তো আমার জীবনের 30% নষ্ট হয়ে গেল, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ হবে? আমরা কি এইটা চিন্তা করব কখনো? না, আমরা ঐকিক নিয়ম করব। 30% নষ্ট করে একটা প্রেম করছি, তাহলে বাকি আছে কত পার্সেন্ট? 70%। তাহলে 30% দিয়ে যদি একটা প্রেম হয় তাহলে 70% দিয়া দুইটা তো হবেই, তিনটা হইলেও হইতে পারে। কিন্তু তার চাইতেও মজার কথা হচ্ছে আমাদের কিন্তু এই যে ভালোবাসা শুরুতেই দেখাইছি কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না, যতই করো শেষ হবে না কখনো। অতএব টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা এখানে কি বলছি যে এখানে যে অবশিষ্ট অংশ লাগবে, তাহলে অবশিষ্ট অংশ কত? তাহলে অবশিষ্ট আছে হলো 0.25 গ্রাম, আর আগে ছিল কত গ্রাম? 1 গ্রাম। তাহলে অবশিষ্ট অংশ হলো 1/4। তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে 1/4 অংশ। তাহলে সবাই আমাকে বলো 1/4 অংশ মানে কয়টা অর্ধায়ু? সবাই আমাকে জানাও যে 1/4 অংশ তার মানে কয়টা অর্ধায়ু? বলো 1/4 অংশ তার মানে কয়টা অর্ধায়ু? দুইটা অর্ধায়ু। তাহলে 2 অর্ধায়ু সমান কয় দিন? 24 দিন। তাহলে 2 অর্ধায়ু সমান হলো 24 দিন। তাহলে এক অর্ধায়ু সমান কত দিন হবে এভরিবডি? তাহলে এক অর্ধায়ু সমান কত দিন হবে? সবাই आंसर দাও যে এক অর্ধায়ু সমান কত দিন হবে? দেখো এবার আমরা 5 নম্বর প্রবলেম সলভ করব, যেটা ঢাকা ইউনিভার্সিটি 2-3 এ আসছিল। 5 নম্বর প্রবলেম সলভ করব ভাইয়া। 5 নম্বর প্রবলেম। 5 নম্বর প্রবলেমে কি বলছে? একটি তেজস্ক্রিয় বর্জ্যের একটি নমুনার অর্ধায়ু 60 বছর। তাহলে অর্ধায়ু হলো 60 বছর, 12.5% অবশিষ্ট, তার মানে কয়টা অর্ধায়ু? সবাই 12.5% অবশিষ্ট, তার মানে কয়টা অর্ধায়ু? তাহলে 12.5% অবশিষ্ট, 12.5% অবশিষ্ট, তার মানে হচ্ছে আমাদের 3টা অর্ধায়ু, তাই না? 3টা অর্ধায়ু। তাহলে 3টা অর্ধায়ু। এখানে বলছে যে অর্ধায়ু যদি 60 বছর হয়, এক অর্ধায়ু 60 বছর, তাহলে 3 অর্ধায়ু সমান কত বছর হবে? তাহলে आंसर কোনটা হবে? এক অর্ধায়ু সমান 60 বছর, তাহলে 3 অর্ধায়ু সমান কত বছর হবে? তাহলে आंसर কত হবে বলো? তাহলে সবাই আমাকে বলো যে आंसर তাহলে কত হবে?
6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্ক, সবাই 6 নম্বর অঙ্ক। হ্যাঁ, অর্ধায়ু হলো 2 দিন, তাহলে 16 দিন মানে কয়টা অর্ধায়ু? 6 নম্বর দেখো, তাহলে টি হাফ ইকুয়াল টু হচ্ছে 2 দিন, তাহলে 16 দিন সমান কয়টা অর্ধায়ু? তাহলে 16 দিন সমান হলো 16/2, অর্থাৎ 8টা অর্ধায়ু, 8টা অর্ধায়ু। তাহলে খুব ভালো করে বুঝিও, 8টা অর্ধায়ু। তাহলে অবশিষ্ট অংশ কত? তাহলে অবশিষ্ট অংশ, তাহলে আমরা জানি অবশিষ্ট অংশ হয় 1/2 টু দি পাওয়ার অর্ধায়ু সংখ্যা, 1/2 টু দি পাওয়ার অর্ধায়ু সংখ্যা। এটা আমরা শুরুতে দেখছিলাম যে পাওয়ার যত অর্ধায়ু সংখ্যাও তত। তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে 1/2 টু দি পাওয়ার 8 অংশ, ঠিক আছে? তাহলে অবশিষ্ট অংশ হবে 1/2 টু দি পাওয়ার 8 অংশ। তাহলে কতটা পরমাণু অবশিষ্ট থাকবে? তাহলে শুরুতে ছিল কত? 8 × 10 টু দি পাওয়ার 22। তাহলে আগে যত ছিল 8 × 10 টু দি পাওয়ার 22 1/2 টু দি পাওয়ার 8 অংশ অবশিষ্ট থাকবে। তার মানে অবশিষ্ট পরিমাণটা হবে 1/2 টু দি পাওয়ার 8 × 8 × 10 টু দি পাওয়ার 22। খেয়াল করো তোমার কত অংশ অবশিষ্ট আছে? 1/2 টু দি পাওয়ার 8 অংশ অবশিষ্ট আছে। কার 1/2 টু দি পাওয়ার 8 অংশ? শুরুতে যা ছিল, শুরুতে কার? শুরুতে ছিল হলো 8 × 10 টু দি পাওয়ার 22 টা পরমাণু আছে। শুরুতে তোমার পরমাণুর সংখ্যাটা হচ্ছে 8 × 10 টু দি পাওয়ার 22। তাহলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হবে 1/2 টু দি পাওয়ার 8 × 8 × 10 টু দি পাওয়ার 22। দেখো ভাইয়া, এবার আমরা পরের অঙ্ক দেখো, 75% ক্ষয়। তোমার কি ক্ষয় লাগবে না অবশিষ্ট লাগবে? এভরিবডি, আমাদের এখানে কি ক্ষয় লাগবে না অবশিষ্ট লাগবে? হ্যাঁ ইনশাআল্লাহ ফিজিক্সের প্রত্যেকটা অঙ্ককে আমরা এভাবে ধরে ধরে কোপ দেব। ফিজিক্স ম্যাথের প্রত্যেকটা জিনিস, যারা অ্যাডমিশন টেস্ট শিকার আছো, যে টেনশনে পড়ে আছো যে হচ্ছে এই সময়ের মধ্যে কিভাবে কি করব, অথবা তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষার কম সময়ে উত্তর করতে হবে, তোমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শর্ট টেকনিক শিখলে হবে না। দেখো আমরা এখন পর্যন্ত কোনো সূত্র শিখি নাই, এখন পর্যন্ত কোনো সূত্র শিখি না, একটা ম্যাজিক্যাল কনসেপ্ট শিখছি। তো এই ম্যাজিক্যাল কনসেপ্ট দিয়ে আরো অনেক কিছু করা যাবে। তো এভাবে যদি তুমি প্রত্যেকটা জিনিস শিখতে চাও, তোমার প্রিপারেশনের লেভেল যাই হোক না কেন, অ্যাডমিশন টেস্টের ভাইয়ার স্পেশাল ব্যাচ চলতেছে, গুচ্ছ স্পেশাল ব্যাচ। সেখানে গুচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় টার্গেট করে পড়ানো হবে। আমি কথা দিচ্ছি আমাদের এই ব্যাচের সফলতার হার ইনশাআল্লাহ 90% প্লাস হবে। যা লাগবে তাই পড়াবো। দেখো ভর্তি পরীক্ষায় কি মানে সব যারা পড়বে তাদের ভালো করার সম্ভাবনা কম, তোমাকে যা আসবে তাই পড়তে হবে, যেটা আসবে তাই করতে হবে। 30% প্রিপারেশন নিয়ে 95% নম্বর ক্যারি করা সম্ভব, 95% নাম্বার তোমার কমন ফেলানো সম্ভব। তোমাকে বুঝতে হবে যে কোন 30% পড়তে হবে। একদম অ্যামালগেট সব পড়লে কিন্তু ভর্তি পরীক্ষা ভালো করাটা একটু ডিফিকাল্ট। তো তোমরা যদি চাও যে হচ্ছে গুচ্ছ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় যে স্পেশাল ব্যাচ, সেই ব্যাচে জয়েন করতে পারো। আর যাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি টার্গেট, তাদের ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটির জন্য স্পেশাল আলাদা ব্যাচ আছে, তোমরা চাইলে সেই ব্যাচেও চলে আসতে পারো। ওকে, আর যদি মনে করো যে হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস সহজে শিখতে চাই, ইজিলি শিখতে চাই, তাহলে তোমরা ক্লাস শেষে আমাকে নক দিও, মানে যারা জয়েন করতে চাও নক দিলে আমি তোমাদেরকে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। দেখো 75% ক্ষয়, তার মানে কত পার্সেন্ট অবশিষ্ট? সবাই আমাকে বলো, 75% ক্ষয় তার মানে হলো অবশিষ্ট কত পার্সেন্ট? 25%। তাহলে 25% অবশিষ্ট মানে কয়টা অর্ধায়ু? 25% অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু ভাইয়া? সবাই আমাকে জানাও, 25% অবশিষ্ট তার মানে কয়টা অর্ধায়ু? তাহলে আনসার কত হবে? সবাই বলো আনসার কত হবে? তাহলে আনসার কত হবে ভাইয়া? এখানে বলছে অর্ধায়ু হলো 8 দিন, অর্ধায়ু হলো 8 দিন। তাহলে 8 দিন তোমার কয়টা অর্ধায়ু? 2টা অর্ধায়ু। তাহলে আনসার কোনটা হবে বলো ভাইয়া? অর্ধায়ু 8 দিন, এক অর্ধায়ু 8 দিন, তাহলে 2 অর্ধায়ু সমান কয় দিন? আনসার কোনটা হবে? এক অর্ধায়ু সমান 8 দিন, তাহলে 2 অর্ধায়ু সমান আনসার কত দিন হবে? ও তাহলে একটা হবে রেডনের আনসার হবে 7.64,
আর পরেরটার আনসার হবে 16 দিন। তাহলে 7 এর আনসার হবে এ, আর 8 এর আনসার হবে 16 দিন। 8 এর আনসার হবে 16 দিন। খুব ভালো করে বুঝি। এবার আমরা 9 লাস্ট প্রবলেমটা সলভ করব এই কনসেপ্টের। 9 নম্বর প্রবলেমটা সলভ করব। দেখো 9 নম্বর খেয়াল করো। এখানে বলছে 168 জাহাঙ্গীরনগর 9-10 আসছিল। একটি তেজস্ক্রিয় বিকিরণ 168 সেকেন্ডে 1 অষ্টমাংশে পরিণত হয়। 168 সেকেন্ডে 1 অষ্টমাংশে পরিণত হয়। তাহলে আমাকে বলো তো দেখি 1 অষ্টমাংশ তার মানে কয়টা অর্ধায়ু? 3টা অর্ধায়ু। সবাই বলো 9 নম্বর 1 অষ্টমাংশ মানে 3টা অর্ধায়ু। তাহলে 3 অর্ধায়ু সমান কত দিন দেয়া আছে? 168। তাহলে आंसर কোনটা হবে? তাহলে 3 অর্ধায়ু হলো 168 সেকেন্ড। তাহলে 1 অর্ধায়ু সমান কত সেকেন্ড হবে? সবাই आंसर দাও। তাহলে आंसर কোনটা হবে? 9 নম্বর आंसर কোনটা হবে? তাহলে आंसर হবে 56 সেকেন্ড। খেয়াল করো, অনেকে বলছো যে ভাইয়া এভাবে যদি না মিলিয়ে থাকে তাহলে কিভাবে কোপ দেব? এভাবে যদি না মিলিয়ে থাকে তাহলে কোপ দেওয়ার জন্য তোমার একটা প্রসেস আছে। সেই প্রসেস দিয়ে তুমি এক লাইনে অঙ্ক কোপ দিতে পারবা, যে কোনো অঙ্ক। তাহলে এক লাইনে যে কোনো অঙ্ক কোপ দেওয়ার নিয়মটা হচ্ছে মাইনাস লন অব। অব মানে হলো অবশিষ্ট অংশ। তাহলে মাইনাস লন অবশিষ্ট অংশ ডিভাইডেড বাই ল্যামডা। তো আবার ল্যামডা সমান আমরা কি লিখতে পারি? 0.693 ডিভাইডেড বাই টি হাফ। এটা আমরা সবাই জানি যে যদি এই নিয়ম না মেনে চলে, তাহলে তুমি যদি চাও যে আমি এই অঙ্কটা এক লাইনে সলভ করতে চাই, যে কোনো অঙ্ক এক লাইনে সলভ করতে চাই, তাহলে তোমার এই সূত্রটা তোমরা একটু মাথায় রাখবা যে t মাইনাস লন অবশিষ্ট অংশ ডিভাইডেড বাই ল্যামডা। আর ল্যামডা সমান যদি डायरेक्टली না দেয়া থাকে, এখানে ল্যামডা এটা হলো অবক্ষয় ধ্রুবক। অবক্ষয় ধ্রুবক, তাহলে এই অবক্ষয় ধ্রুবক সমান হবে 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে আমাদের অবক্ষয় ধ্রুবকটা হবে 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে আমাকে একটু বলো তো দেখি ভাইয়া সবাই, আমরা একটা কাজ করি, আগের পেজে যাই। দেখো আগের পেজের 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর দেখো কি বলছে আগের পেজের মডেল প্রবলেমের 6। অথবা আমি একটা অঙ্ক এমনিতে দিই যে হচ্ছে অর্ধায়ু হলো 10 দিন। কতদিন পর 1 নম্বর অর্ধায়ু 10 দিন। 1 নম্বরে বলছে কতদিন পর 40% ক্ষয়প্রাপ্ত হবে। 2 নম্বর প্রশ্ন অবক্ষয় ধ্রুবক কত, গড় আয়ু কত। অবক্ষয় ধ্রুবক কত, গড় আয়ু কত। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা করি। 1 নম্বরে কি বলছে? কতদিন পর 40% ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমার সময় বের করার সূত্রটা কি? t মাইনাস লন অবশিষ্ট। তাহলে আমার কতটুকু ক্ষয় হয়েছে এটা ইম্পর্টেন্ট না, আমার অবশিষ্ট অংশটা ইম্পর্টেন্ট। তাহলে আমাকে বলো তো দেখি 40% যদি ক্ষয় হয় তাহলে কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে? সবাই আমাকে বলো। যে হচ্ছে 0.693 ডিভাইডেড বাই টি হাফ অর্ধায়ু। 0.693 ডিভাইডেড বাই টি হাফ, ওটা হলো অর্ধায়ু, টি হাফটা অর্ধায়ু। তাহলে এইটা হলো মাইনাস লন 40% অবশিষ্ট। তার মানে কতটুকু ক্ষয়প্রাপ্ত? আমার লাগবে হলো অবশিষ্ট অংশ। আমার সব সময় লাগবে হলো অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট অংশ হলো 60%। তাহলে অবশিষ্ট অংশ হলো 60%। তাহলে 60% মানে কত অংশ? 60% মানে কত অংশ? 0.6 অংশ। কারণ পার্সেন্টেজকে যদি আমি দশমিকে নিতে চাই, 2 ঘর ভাবে দশমিক হয়। তাহলে 1 ঘর 2 ঘর, তার মানে 0.60। তাহলে এই জায়গায় 60% মানে হলো 0.6 অংশ। তাহলে অবশিষ্ট অংশ হলো 0.6। অবশিষ্ট অংশ হলো 0.6 ডিভাইডেড বাই ল্যামডা। তো ল্যামডার মান তো এখানে দেয়া নাই। এখানে তো ল্যামডার মান দেয়া নাই। কিসের মান দেয়া আছে? অর্ধায়ু দেয়া আছে, টি হাফের মান দেয়া আছে। তাহলে ল্যামডার মান বের করার ফর্মুলাটা কি? 0.693 ডিভাইডেড বাই টি হাফ। টি হাফের মান কত? 10। তাহলে এক লাইনে তোমার উত্তর হয়ে যাবে, ক্যালকুলেটরে বসাবা, आंसर চলে আসবে। এক লাইনে आंसर শেষ। এক লাইনে आंसर শেষ।
আমাকে বলো যে সিস্টেমটা বুঝতে পারছো কিনা, যে এখানে t ইকুয়াল টু মাইনাস লন অবশিষ্ট ডিভাইডেড বাই ল্যামডা। এই ল্যামডার মান তো এখানে দেয়া নাই, তাহলে কিভাবে ব্যবহার করবা? 0.693 ডিভাইডেড বাই t হাফ। তো আমরা t হাফের মান বসাই দিয়েছি, অঙ্ক শেষ। ক্যালকুলেটর করতে হবে। এখন ক্যালকুলেটর ছাড়া এই অঙ্ক করব কিভাবে? ক্যালকুলেটর ছাড়া এই অঙ্ক আসবে না। ক্যালকুলেটর ছাড়া কোন অঙ্ক আসবে? এতক্ষণ যেগুলো করলাম সেগুলো আসবে, এর আগে যেগুলো করছি সেগুলো ক্যালকুলেটর ছাড়া আসবে। ভাই এইটা ক্যালকুলেটর ছাড়া এই অঙ্ক আসবে না। এখন তোমাকে যদি বলে যে এখানে যদি বলতো কতদিন পর 1/5 অংশ অবশিষ্ট থাকবে বা 1/5 অংশে পরিণত হবে, মানে 1/5 অংশে পরিণত হবে, তাহলে বলো তো দেখি 1/5টা কি অবশিষ্ট অংশ না ক্ষয়প্রাপ্ত অংশ? আনসার দাও। যে তোমার প্রশ্নটা যদি হয় কতদিন পর 1/5 অংশে পরিণত হবে, কতদিন পর 1/5 অংশে পরিণত হবে, সবাই আমাকে বলো 1/5টা কি ক্ষয়প্রাপ্ত অংশ না অবশিষ্ট অংশ? ভাইয়া এইটা এই অঙ্ক ক্যালকুলেটর ছাড়া আসবে না, মানে হচ্ছে যেখানে ক্যালকুলেটর ব্যবহার নেই সেখানে আসবে না। আমি এটা দেখাইলাম, যে অনেকে বলতেছিল তাই আমি এটা ডিটেইলস দেখাইছি। তাই সবাই আমাকে বলো যে 1/5 অংশে পরিণত হয়। ভাইয়া 1/5 অংশে পরিণত হয়, তার মানে এটা কি অংশ? অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ, তাহলে অবশিষ্ট অংশ, তাহলে আমার আনসারটা কি হবে? দেখো এবার তাহলে আনসারটা কত হবে? মাইনাস লন অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কত? তাহলে মাইনাস লন অবশিষ্ট অংশটা হলো 1/5, আর ডিভাইডেড বাই ল্যামডার পরিবর্তে লিখবো 0.693 ডিভাইডেড বাই 10। 0.693 ডিভাইডেড বাই 10। এবার আমরা যে কাজটা করব ভাইয়া, অবক্ষয় ধ্রুবক, তার মানে ল্যামডার মান তো আমরা অলরেডি বের করছি। তো ল্যামডা ইকুয়াল টু হবে 0.693 ডিভাইডেড বাই 10, তার মানে ক্যালকুলেশন করলে 0.0693, ঠিক আছে, বেস ইনভার্স 1, 0.0693 বেস ইনভার্স 1। আর একটা আছে গড় আয়ু, গড় আয়ু হচ্ছে টাউ, গড় আয়ু হলো টাউ, টাউ সমান হচ্ছে 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা এটাও বলতে পারি, অথবা 0.693 ডিভাইডেড বাই টি হাফ। ও না না না, এই জায়গায় টাউ ইকুয়াল টু হচ্ছে 1 বাই ল্যামডা, অথবা আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে টি হাফ বাই 0.693, যে কোনো একটা। তাহলে এখানে 10 ডিভাইডেড বাই 0.693। সবাই আমাকে বলো যে আমরা এই পর্যন্ত যা যা পড়ছি প্রত্যেকটা জিনিস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। যে আজকে আমরা পুরো যে তেজস্ক্রিয়তার টপিকটা পড়লাম, হ্যাঁ, যে হচ্ছে এই তেজস্ক্রিয়তার টপিকটার পুরো জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা, ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু জানাও, এটা আমাকে একটু জানাও। তো যদি ক্লিয়ার হয়, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি পুরো টপিকটা রিপিট করব। এবং আমাকে জানাও যে আজকে আমরা এই টপিকের প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে করা শিখছি কি শিখি নাই, প্রত্যেকটা অঙ্ক 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডে আনসার করতে পারবো কি পারবো না, বলো বলো। ভাই এখানে অর্ধায়ু তো ধরেই দিছে, অঙ্কের প্রশ্নে দেওয়া ছিল অর্ধায়ু 10 দিন, তাহলে আমি 5 দ্বারা ভাগ করব কেন? অর্ধায়ু তো 10 দিন ভাইয়া, অর্ধায়ু 10 দিন ভাইয়া। তাহলে খেয়াল করো, যদি কেউ তোমাকে সেকা দিয়ে যায় তাহলে কি তোমার টেনশন নেওয়ার কোনো কারণ আছে? বলো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ ভালোবাসা কখনো কি হয় না, শেষ হয় না, আজীবন চলতেই থাকে। এক অংশ থেকে অর্ধেক অংশ, সেখান থেকে 1/4 অংশ, 1/8 অংশ, 1/16 অংশ, এভাবে চলতেই থাকবে। তার মানে সেকা খেয়ে বেকা হওয়ার কোনো কারণ নেই। নাম্বার 1, তেজস্ক্রিয় পদার্থ কখনো কি হয় না, যে ক্ষয় বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া কখনো শেষ হয় না, আজীবন কি হতে থাকে, চলতেই থাকে, তাই না? এখন আর এরপরে আমরা কি শিখছিলাম? 1/2 টু দি পাওয়ার যত, তাহলে 1 এখানে হয় 2 টু দি পাওয়ার অর্ধায়ু সংখ্যা, হ্যাঁ, 1/2 টু দি পাওয়ার অর্ধায়ু, এত অংশ থাকে হলো অবশিষ্ট, তাহলে এত অংশ হলো অবশিষ্ট, এটা আমরা শিখছিলাম, ঠিক আছে? এরপরে আমরা কি শিখছিলাম? 100%, 100, 50, 25, 12.5, 6.25, 3.125, এটা শিখছি। তারপরে এরপরে আমরা কি শিখছিলাম ভাইয়া?
এরপরে আমরা যে শিখছি যে হচ্ছে যে কোনো সময় বের করার ফর্মুলাটা হচ্ছে মাইনাস লন অবশিষ্ট অংশ ডিভাইডেড বাই কি ল্যামডা। আর ল্যামডা সমান আমরা কি লিখতে পারবো 0.693 ডিভাইডেড বাই টি হাফ। ইনশাআল্লাহ এখন থেকে আজকে দ্বিতীয় দিন, এই টানা সামনের 21 দিন ব্যাপী আমাদের এই ওয়াজ মাহফিল, ফিজিক্সের ওয়াজ মাহফিল, ফিজিক্স ম্যাথের ভয় দূর করার এই প্রসেসটা আমাদের কন্টিনিউয়াস চলতে থাকবে। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লাইভ ক্লাসের সময় মতো অংশ নেওয়া, এবং আজকের ক্লাসের উপরে কিন্তু আগামীকাল রাত 10টায় একটা স্পেশাল পরীক্ষা হবে, এবং আগামীকাল রাত 11টায় এভাবে টানা 21 দিন আমরা ক্লাস করবো ভাইয়া, টানা 21 দিন ক্লাস করবো। আমি শুধু এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাই, ফিজিক্স মোটেও কঠিন জিনিস নয়, ম্যাথ মোটেও কঠিন জিনিস নয়। আমরা ফিজিক্সকে ম্যাথকে বলবো আয় খেলা হবে, এই ওয়াজ মাহফিলে চলে আয়, তোদের সাথে আমাদের খেলা হবে। ম্যাথকে বলবো তুই তোর অনুসিদ্ধান্ত, তোর সূত্র, তোর নিয়ম, তোর লজিক সবকিছু নিয়ে আমরা একসাথে খেলবো, খেলা হবে। তো আমরা প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে সহজে প্রত্যেকটা জিনিস শিখবো। তোমাদের কাজ হচ্ছে প্রতিদিন রাইট টাইমে ক্লাসে চলে আসা এবং ক্লাসে অংশগ্রহণ করা। আর এই ক্লাসটাকে তোমাকে অবশ্যই কি করতে হবে, ছড়িয়ে দিতে হবে, হ্যাঁ, যাতে বাংলাদেশের আনাচে কানাচের প্রত্যেকটা শিক্ষার্থী এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। আর প্রত্যেকটা ক্লাস আমরা 4টা স্টেপে করব। প্রথম স্টেপটা কি, আমি আবারও বলতেছি, আমাকে প্রথমে নোটটা ডাউনলোড করতে হবে, খাতায় লিখতে হবে অথবা প্রিন্ট করতে হবে। 2 নম্বর স্টেপটা হচ্ছে তোমার রাত 11টায় লাইভ ক্লাস করতে হবে। এই যে তোমরা যে ক্লাসটা করলা, সবাই এই ক্লাসের নোট এখনই গ্রুপে জমা দিবা ভাই, এখনই এই গ্রুপে জমা দিয়ে দিবে। সবাই কারা কারা নোট জমা দিবা বলো? আর তোমাদেরকে যে যদি মনে করো যে ভাইয়া যারা অ্যাডমিট, আর একটু আমাকে জানাও তো দেখি কারা কারা 2021 ব্যাচের আছো, এইচএসসি 2021, আর কারা কারা এইচএসসি 2020। তো এইচএসসি 2020 ব্যাচের জন্য স্পেশাল প্রোগ্রাম চলতেছে, যে হচ্ছে গুচ্ছ স্পেশাল ব্যাচ। হ্যাঁ, আর অনেকে বলো যে ভাইয়া এই টেকনিকগুলা কোথায় পাবো, অনেকে আমাকে জিজ্ঞেস করো। তো এই টেকনিকগুলা, এই লজিকগুলা তোমরা যেখানে পাবে, এটার জন্য তোমাকে 2টা বই তোমরা কালেক্ট করবে। তো এই 2টা বইয়ে তোমরা যাবতীয় জিনিসগুলো পাবে, এই 2টা বই কালেক্ট করে নেবে। ফিজিক্সের জন্য হচ্ছে এনার্জি, ম্যাথের জন্য হচ্ছে ইকুয়েশন। এনার্জি আর ইকুয়েশন, এই 2টা, এনার্জি এবং ইকুয়েশন, এই 2টা তোমাদের কালেক্ট করা মাস্ট। যে সবাই এই 2টা বই কালেক্ট করো, তাহলে ইনশাআল্লাহ সবকিছু অনেক সহজে, অনেক ইজিলি তোমরা প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ শিখতে পারবে। তো বই 2টা কালেক্ট করে নাও। আর যদি মনে করো যে হচ্ছে তুমি প্রত্যেকটা জিনিস এভাবে ফিজিক্স এভাবে যে ক্লাসগুলো করলে এভাবে শিখতে চাও, তাহলে এইচএসসি 2021 ব্যাচের জন্য আমার রিভিশন প্রোগ্রাম চলতেছে, তোমরা সেই প্রোগ্রামে জয়েন করতে পারো। আর অ্যাডমিশন টেস্টের জন্য তো একদম স্পেশাল ব্যাচ, গুচ্ছদের জন্য একটা স্পেশাল ব্যাচ, আর যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি করবে তাদের জন্য আলাদা একটা ব্যাচ আছে। তোমরা দ্রুত জয়েন করে ক্লাস শুরু করতে পারো। তো আজকে এ পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল 3 নম্বর ওয়াজ মাহফিলে। ধন্যবাদ সকলকে।